গুড ইভিনিং আপনাদের সবাইকে। এটা আমাদের বেসের ক্লাস নম্বর 2। গতকাল আমরা শুরু করেছিলাম। আজকে সাবিরুল আমাদের ক্লাস নেবে। সাবিরুল নিজেই ওর ইন্ট্রোডাকশন দেবে, নিজের সম্পর্কে বলবে। আর তাছাড়া আমি যেটা বলবো, সাবিরুল অনেকদিন ধরে মানে কোচিং টোচিং করে, টিউশন দেয়, খুব এক্সপিরিয়েন্স আছে। যদিও এই মিডিয়ামে যদিও এই মিডিয়ামে ও নতুন, মানে এই গুগল মিটে নতুন পড়াচ্ছে, তাই একটু মানে একটু অন্যরকম লাগছে, বাট চিন্তা নেই, পড়াতে পড়াতে ঠিক হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, সাবিরুল তুমি শুরু করো। এই বেস অফিসে তুমি আনমিউট করো, মিউট করো, সবসময় অন করছো কেন? হ্যাঁ, চলো সাবিরুল শুরু করো। ঠিক আছে। গুড ইভিনিং অল। গুড ইভিনিং। হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে। সবাই শুনতে পাচ্ছ স্টুডেন্ট? হ্যাঁ, সবাই শুনতে পাবে, ওরা সব রেসপন্ড হয়তো করবে না, তুমি কন্টিনিউ করে যাও, একদম পারফেক্ট শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্টেট অফ ম্যাটার্স। তো স্টেট অফ ম্যাটার্স সম্পর্কে আমি একটু জানতে চাই, মানে আমি কি একদম পুরো সেই 7, 8, 9, 10 ওই লেভেল থেকে শুরু করব, বা একটু হায়ার স্ট্যান্ডার্ড থেকে শুরু করব, সেইটা স্টুডেন্ট একটু তোমরা জানো। মানে কোথা থেকে শুরু করলে, একদম পুরো বেসিক থেকে শুরু করলে ভালো হয়, কি বা একটু বেসিক ছেড়ে দিয়ে 11, 12 স্ট্যান্ডার্ড থেকে মানে ওই স্ট্যান্ডার্ডে শুরু করলে ভালো হয়। এটা তোমরা একটু জানালে আমাদের একটু ভালো হয়। তো তোমরা একটু কিছু জন স্টুডেন্ট আমাকে একটু জানাও, মানে কোথা থেকে একদম এবিসি থেকে শুরু করব, এবিসি বেসিক থেকে শুরু করবো বা স্ট্যান্ডার্ড থেকে শুরু করব, এটা একটু জানালে ভালো হয়। একটু বিগিনিং এ একটু বেসিক জিনিসগুলো বলে দাও, দিয়ে তারপরে পরে মুভ করে যাবে কুইকলি 10, 12, 11, 12। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে বেসিক থেকে আমি শুরু করছি। স্টেট অফ ম্যাটার, যে যে সায়েন্টিস্ট এলিমেন্ট, এলিএমএনটি এলিমেন্ট, এটা হচ্ছে ইংলিশ টার্ম। এলিমেন্ট মানে আমরা একটা উপাদান বলতে পারি। এই টার্মটা যিনি ইউজ করেছিলেন তিনি হচ্ছেন সায়েন্টিস্ট লরেন্ট ল্যাভোইসিয়ে। তিনি হচ্ছে 1961 সালে, যাকে কেমিস্ট্রির জনক বলা যেতে পারে। ল্যাভোইসিয়েকে কেমিস্ট্রির জনক বলা হয়। তিনি প্রথম এলিমেন্ট কথাটি ইউজ করেছিলেন। একজন ফ্রেন্সের কেমিস্ট্রিস্ট ছিলেন। তো তারপরে আমরা চলে আসছি ম্যাটার বা পদার্থ। পদার্থ কি, যেটা নিয়ে আজকে যেটা টপিক, পদার্থ কি? পদার্থ হলো এনিথিং, পদার্থ যে কোনো কিছু হতে পারে দ্যাট হ্যাজ মাস, যেটার একটা নির্দিষ্ট ভর আছে এবং যেটা অকুপাই করে থাকে, অধিকার করে থাকে কিছুটা স্থান, এবং যার ভলিউম আছে, কিছুটা একটা আয়তন আছে, এবং যাকে আমরা অনুভব করতে পারি, সেটাকে যাকে আমরা ফিল করতে পারি, সেটাকে আমরা বলছি ম্যাটার। ম্যাটার সম্পর্কে এরপরে যে টার্মটা, আমি বিভিন্ন টার্মিনোলজি নিয়ে প্রথমে কিছু ডিসকাশন করছি। যে টার্ম আমি বলছি সেটা হচ্ছে মলিকুল। সেটা হচ্ছে মলিকুল বা অণু যেটাকে বলে। মলিকুল হচ্ছে স্মলেস্ট পার্টিকেল অফ দ্য ম্যাটার। ম্যাটারের স্মলেস্ট পার্টিকেল, যেটা হচ্ছে নেচারে ফ্রিলি এক্সিস্ট করে, দ্যাট ক্যান এক্সিস্ট ফ্রিলি ইন নেচার। নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে যেটা মুক্তভাবে আমরা পেয়ে থাকি। ফর এক্সাম্পল, যদি আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি ওয়াটার, যার সংকেত হলো H2O, কিংবা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা একটা গ্যাস, যার সংকেত হলো NO2। তাহলে এটা প্রকৃতিতে ফ্রিলি থাকে, এটাকে আমরা বলছি মলিকুল, বা বাংলাতে যাকে বলে অণু। নেক্সট হচ্ছে অ্যাটম, ইংলিশ টার্ম অ্যাটম, যাকে আমরা বাংলায় পরমাণু বলে থাকি। পরমাণুটাও হচ্ছে স্মলেস্ট থিং, যেটা প্রকৃতিতে মুক্তভাবে পাওয়া যেতে পারে অথবা
নাও পারে, দ্যাট ক্যান এক্সিস্ট ইন নেচার অর মে নট এক্সিস্ট ইন নেচার। এবং এই অ্যাটমই হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায়, কেমিক্যাল রিয়াকশনে ইনভলভ হয়, অংশগ্রহণ করে, হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাটম। অ্যাটমকে কি করা যায়? অ্যাটম ক্যান বি destroyed or created. For example, sodium, Na, gold, Au. So these are the example of atom. স্টুডেন্ট বলো এবার এই যতটুকু আমি পড়ালাম এর থেকে কোনো কোশ্চেন বা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি আবার রিপিট করব, বা যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা আমাকে জানাও, নইলে আমি নেক্সট পোর্শনে চলে যাব। কোন কোশ্চেন আছে স্টুডেন্ট? হ্যালো, শুনতে পাচ্ছ কি? স্যার আপনি আপাতত নিজের মতো বলুন, লাস্টের কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা হয়, ওখানে যদি কারো প্রশ্ন থাকে তাহলে সে অবশ্যই আপনাকে বলবে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ম্যাটারকে আমরা কত রকম ভাবে ভাগ করতে পারি? মেনলি ম্যাটারকে আমরা 5 রকম ভাবে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে সলিড স্টেট। সলিড স্টেট এটা হচ্ছে আমাদের ডেফিনাইট একটা শেপ থাকবে আর ডেফিনাইট ভলিউম থাকবে, যেটাকে বাইরে থেকে আমরা বল প্রয়োগ করে তার কম্প্রেস করা যায় না, সংকুচিত যাকে করা যায় না, সেটাকে আমরা বলছি সলিড। সলিডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার স্পেসটা হচ্ছে খুবই কম। ইন্টারমলিকুলার স্পেসটা কি? ইন্টারমলিকুলার স্পেসটা হচ্ছে দুটি মলিকুলের মধ্যে যে ডিস্টেন্স, যে দূরত্ব, সেটা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস। সলিডের ক্ষেত্রে নিশ্চয়ই খুবই কম। আর ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, ইন্টারমলিকুলার ফোর্সটা সলিডের ক্ষেত্রেও খুবই বেশি, ফলে দুটো মলিকুলের মধ্যে ওরা খুব স্ট্রংলি জয়েন্ট থাকে। আর ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা সলিডের ক্ষেত্রে খুবই কম। নেক্সট হচ্ছে লিকুইড। লিকুইডের ক্ষেত্রে লিকুইড পজেস ডেফিনাইট ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউম, আয়তন থাকবে, কিন্তু কোনো আকার থাকবে না, অর্থাৎ যে পাত্রে আমরা রাখবো সেই পাত্রের আকার ধারণ করে থাকবে। ইন্টারমলিকুলার ফোর্সেস লিকুইডের ক্ষেত্রে কি? ইন্টারমলিকুলার ফোর্স মিডিয়াম, অর্থাৎ সলিডের থেকে কম এবং গ্যাসের থেকে বেশি। আর ইন্টারমলিকুলার ডিস্টেন্সটাও হচ্ছে সলিডের থেকে বেশি, গ্যাসের থেকে কম। নেক্সট হচ্ছে তাহলে লিকুইড হিসেবে ফর এক্সাম্পল আমরা বিভিন্ন টাইপের লিকুইড আমরা অবশ্যই আমাদের ডেইলি লাইফ আছে, যেমন ওয়াটার, মিল্ক, অয়েল এটসেট্রা। দিস আর দ্য এক্সাম্পল অফ লিকুইড। গ্যাসেস স্টেট। গ্যাসেস স্টেট এর কোনো নির্দিষ্ট আকার বা আয়তন কিছুই থাকে না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার বা রূপ ধারণ করে। আর গ্যাসেস মলিকুলের মধ্যে একটা অ্যাট্রাকশনের বদলে একটা রিপালশন কাজ করে, সেজন্য ইন্টারমলিকুলার ডিস্টেন্স গ্যাসের ক্ষেত্রে খুবই বেশি হয়। আর রিপালশনও থাকে ইন্টারমলিকুলার দুটো মলিকুলের মধ্যে, যে বিকর্ষণ বা রিপালশন গ্যাসের মধ্যে আমরা অনুভব করতে, মানে এটা থাকে, অনুভব করতে আমরা পারি। ফর এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, এয়ার আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলো হচ্ছে আমাদের গ্যাসিয়াস স্টেট। নেক্সট হচ্ছে ফোর্থ স্টেট অফ ম্যাটার। এটা আমাদের সাধারণত একটু হায়ার স্টাডির মধ্যে পড়ে। ফোর্থ স্টেট অফ ম্যাটার, যেটাকে প্লাজমা স্টেট বলা হয়। তো প্লাজমা স্টেটটা হচ্ছে আমাদের কি হয়, এই স্টেটের যে প্লাজমা স্টেটটা কনসিস্ট অফ এনার্জেটিক অ্যান্ড সুপার এক্সাইটেড পার্টিকেল। যে পার্টিকেলের মধ্যে খুবই এনার্জি থাকে এবং খুবই উত্তেজিত, মানে প্রচুর পরিমাণে সেখানে আমাদের হিটেড থাকে, এক্সাইটেড থাকে, প্রচুর পরিমাণে তাপ থাকে, এবং সেই একটা থকথকে পদার্থ হিসেবে আমরা মানে বাইরে থেকে দেখতে গেলে সেরকমই লাগে। এটা হচ্ছে আমাদের প্লাজমা স্টেট। পার্টিকেল, এই প্লাজমা স্টেটের পার্টিকেলটা হচ্ছে আমরা কি গ্যাসিয়াস
আয়নাইজ গ্যাস হিসেবে সেটা থাকে। আয়নাইজ গ্যাস, সেখানে বিভিন্ন প্রকারের পজিটিভ বা নেগেটিভ আয়নাইজ গ্যাস সেরকম হিসেবে থাকে। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা যেটা বলতে পারি, আমরা যদি ফ্লুরেন্স যে লাইট গুলো দেখি, সেই ফ্লুরেন্স লাইটের ভিতরে আমাদের কি থাকে, ইনার্ট গ্যাস থাকে। ইনার্ট গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস থাকে। সেই নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাস থাকে আর কি থাকে, আমাদের হাইলি ভোল্টেজের ডিফারেন্স খুবই বেশি থাকে। তো ওই গ্যাসগুলোর মধ্যে আমাদের প্লাজমা টেস্টের পিরিয়ড হয়। সেই জন্য ফ্লুরেন্সেন্স মানে আর খুবই এক্সাইটেড অবস্থায় থাকে বলে ফ্লুরেন্সের যে লাইটটা আমরা বাইরে থেকে অনুভব করতে পারি। নেক্সট হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেশন। বোস আইনস্টাইন কনডেনসেশন হচ্ছে, এটাকে আমরা ফিফথ স্টেট অফ ম্যাটারও বলতে পারি। এটা সম্পূর্ণ সত্যেন্দ্রনাথ দত্ত, যিনি আমাদের বাঙালি বিজ্ঞানী, তিনি পুরো স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, ঠিক আছে, এই ক্যালকুলেশনের উপর বেস করে একটা ফিফথ স্টেট অফ ম্যাটারের একটা অনুমান দিয়েছিলেন বোস আইনস্টাইন। আর তার সঙ্গে যিনি কাজ করেছিলেন তিনি হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। দুজনে মিলে এই স্টেটটা প্রপোজাল দিয়েছিলেন। এটা কিছুই না, এটা হচ্ছে একটা ম্যাটার অফ সুপারকুলিং গ্যাস অ্যাট এক্সট্রিমলি লো ডেন্সিটি। খুব সুপারকুলিং মানে প্রচন্ড কম তাপমাত্রার একটা লো ডেন্সিটির একটা ম্যাটার, সেটাকে কি করা হয়, খুবই কম ডেন্সিটিতে দেখা হয়। এয়ারের ডেন্সিটি 100 থেকে 1000 ডেন্সিটিরও কম এই স্টেটে আমরা দেখতে পারি। আর বোস আইনস্টাইন এই কন্ডিশনটাকে আমাদের বলা হয় বোস আইনস্টাইন কনডেনসেট। আর এই যে ফিনোমেনা, দিস প্রসেস ইজ নোন অ্যাজ বোস আইনস্টাইন কন্ডিশন। নেক্সট হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে আমরা টোটাল ম্যাটারকে 5 ভাগে ভাগ করতে পারি: সলিড, লিকুইড, গ্যাস, প্লাজমা বা ফোর্থ স্টেট অফ ম্যাটার। আর ফিফথ স্টেট অফ ম্যাটার হচ্ছে আমাদের বোস আইনস্টাইন কনডেনসেশন। নেক্সট হচ্ছে আর কতগুলো টার্ম যেটা আছে, সেটা হচ্ছে আমাদের পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স, এটা নাম শুনে সিম্পলি বোঝা যাচ্ছে যে যে সাবস্টেন্সকে আমরা যদি সেপারেট করি, তাহলে অন্য কোনো কম্পোনেন্ট, অন্য কোনো পার্টিকেল আমরা পাবো না, একমাত্র সেই কম্পোনেন্ট বা পার্টিকেলই আমরা পাবো, সেটাকে বলছে পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্সকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে আমাদের এলিমেন্ট। এলিমেন্ট, সেকেন্ড হচ্ছে নন মেটাল। এলিমেন্টটাকে আমরা কি বলছি, সরি, এলিমেন্টটাকে আমরা বলছি এলিমেন্টস আর দ্য ক্লাসিফাইড ইন 3 টাইপস। এলিমেন্টসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের মেটাল, সেকেন্ড হচ্ছে নন মেটাল, আর থার্ড হচ্ছে মেটালয়েড। মেটাল মানে ধাতু, নন মেটাল অধাতু, মেটালয়েড ধাতু কল্প। মেটাল মানে কি, যাকে আঘাত করলে আমরা একটা ধাতব শব্দ শুনতে পারি, যেটা সলিড, শুধু একমাত্র ব্যতিক্রম হচ্ছে মার্কারি। মানে মার্কারি লিকুইড হওয়া সত্ত্বেও এটা একটা ধাতু। সাধারণত ধাতুগুলো আমাদের কঠিন স্টেটে হয়, কিন্তু মার্কারি একমাত্র ব্যতিক্রম, যেটা কঠিন অথচ যেটা হচ্ছে ধাতু অথচ সেটা হচ্ছে আমাদের লিকুইড, কঠিন না। আর মেটাল হচ্ছে ধাতু, মানে স্পর্শ করতে গেলে খুবই আমাদের হার্ড লাগে। আর দে হ্যাভ হাইলি মেল্টিং পয়েন্ট, হাইলি এদের যে গলনাঙ্ক এবং যে স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট, এগুলো খুবই বেশি। এবং মেটাল হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী। নেক্সট হচ্ছে নন মেটাল। তার আগে যাওয়ার আগে মেটালের এক্সাম্পল, ফর এক্সাম্পল মেটাল আমাদের বিভিন্ন আছে, গোল্ড আছে, রূপা আছে, সোনা আছে, আয়রন আছে, বিভিন্ন টাইপের মেটাল। নন মেটালটা কি, সম্পূর্ণ মেটালের উল্টো চরিত্রের। নন মেটাল যাকে
আঘাত করলে আমাদের কোনো ধাতব শব্দ উৎপন্ন হয় না, যেটা হচ্ছে ল্যাটিস, যাকে আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয় না, যেটাকে সাধারণত আমরা লিকুইড অথবা গ্যাসেস অবস্থায় পেতে পারি। আর এই যে নন মেটাল গুলো, সেটা হচ্ছে আমাদের পুয়ার কন্ডাক্টর, অর্থাৎ তাপ তড়িতের তেমন একটা সুপরিবাহী নয়। ফর এক্সাম্পল গ্রাফাইট, গ্রাফাইট কিন্তু তাপ তড়িতের সুপরিবাহী। এটা একটা কঠিন পদার্থ, যেটা পেন্সিলের শিশিতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে আমাদের মেটালয়েড। মেটালয়েডটা হচ্ছে ধাতুকল্প। ধাতুকল্প হচ্ছে যার মধ্যে ধাতু এবং অধাতু উভয় গুণই বর্তমান থাকে। ঠিক আছে, দুটো রকম বৈশিষ্ট্য দেখা যায় মিক্সচার হিসেবে, তাকে আমরা মেটালয়েড বা ধাতুকল্প বলি। ফর এক্সাম্পল আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এই তিনটা হচ্ছে আমাদের ধাতুকল্পের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডটা হচ্ছে দিস আর দ্য পিওর সাবস্টেন্স, যেটাকে আমরা সিম্পলার, অনেক রকম সিম্পলার সাবস্টেন্সে আমরা ব্রেক ডাউন করতে পারি। সেটা হচ্ছে কেমিক্যাল অথবা ফিজিক্যাল, দুটো রকম উপায়ে। এটা হচ্ছে দুটো অথবা তার বেশি এলিমেন্ট দিয়ে এই কম্পাউন্ড তৈরি হয়। ফর এক্সাম্পল, সাপোজ রেশিও অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন ইন H2O, জলের মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো যে এলিমেন্ট আছে, তার রেশিও হচ্ছে 2:1। এবং এই যে 2:1, এটা অ্যারাউন্ড ইউনিভার্সে সেম, মানে জলের যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত, সেটা 2:1। এটা সমস্ত যেখানকার জলে হোক না কেন সেম হবে। এর যদি আমরা প্রপার্টিস দেখি, কম্পাউন্ডের প্রপার্টিস দেখি, তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ডস গুলো কি হয় না, বিভিন্ন টাইপের কনস্টিটিউট এলিমেন্ট দ্বারা গঠিত হয়। বিভিন্ন টাইপের কনস্টিটিউট এলিমেন্ট দ্বারা গঠিত হয়, অর্থাৎ যে উপাদান দিয়ে গঠিত সেটা হচ্ছে বিভিন্ন টাইপের। যেমন ফর এক্সাম্পল, যেমন ওয়াটার আছে, সুগার আছে, C6H12O6, অর্থাৎ সেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটে এলিমেন্ট দিয়ে সুগার তৈরি হয়েছে। কম্পাউন্ডকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড কোনগুলো? যে কম্পাউন্ড গুলো আমরা লিভিং সোর্স থেকে পেতে পারি, that can be obtained from living sources. For example, carbohydrate, protein, fat. তাহলে এইগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো আমরা অবশ্যই লিভিং যে অর্গানিজম আছে সেখান থেকে আমরা পেয়ে থাকি। এগুলো হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড। সেকেন্ড হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, যেগুলো নন লিভিং এলিমেন্ট থেকে আমরা পেয়ে থাকি, অর্থাৎ যেগুলো মৃত বস্তু থেকে আমরা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে আমাদের ইনঅর্গানিক কম্পাউন্ড। ফর এক্সাম্পল আছে সল্ট, আছে ইনঅর্গানিক কম্পাউন্ড, মার্বেল ইনঅর্গানিক কম্পাউন্ড। নেক্সট হচ্ছে মিক্সচার। মিক্সচার হচ্ছে that can be obtained from two or more substances, যেটা ইনডেফিনাইট, একটা অনির্দিষ্ট অনুপাতে থাকবে। অনির্দিষ্ট অনুপাত, অর্থাৎ মিক্সচারে দুই বা ততোধিক এলিমেন্ট থাকবে অনির্দিষ্ট প্রপোর্শনে। যদি মিক্সচারের আমরা কম্পোনেন্টস দেখি, তাহলে সে কি থাকবে? মিক্সচারের কম্পোনেন্টসটা আনচেঞ্জড থাকবে। ফর এক্সাম্পল মিল্ক, সি ওয়াটার এন্ড পেট্রোল। নেক্সট হচ্ছে মিক্সচারের ক্লাসিফিকেশন। মিক্সচারকে আমরা কত রকম ভাগে ভাগ করতে পারি? মিক্সচারকে আমরা মেইনলি দুই রকম ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার, আর
দুই হচ্ছে হেটারোজেনিয়াস মিক্সচার। হোমোজেনিয়াস মিক্সচার কোনগুলো? যে মিক্সচারে একই রকম ইউনিফর্ম কম্পোজিশন থাকবে, অর্থাৎ সমসত্ব উপাদান থাকবে, তাকেই বলা হচ্ছে হোমোজেনিয়াস মিক্সচার। মানে টোটাল মিক্সচারটা একটা সমসত্ব উপাদান থাকবে। ফর এক্সাম্পল যদি আমরা এই উদাহরণ হিসেবে দেখি তাহলে কি হবে, যেমন মিক্সচার অফ সালফার অ্যান্ড স্যান্ড। মিক্সচার অফ সালফার অ্যান্ড স্যান্ড হচ্ছে আমাদের একটা হোমোজেনাস মিক্সচারের উদাহরণ। সরি, এটা ভুল বললাম। এটা একটা হচ্ছে দ্য কমন সল্ট। কমন সল্ট ডিজলভিং CCl4, যেমন কার্বন টেট্রাক্লোরাইডে আমরা যদি কমন সল্ট যদি আমরা দ্রবীভূত করি, সেটা হচ্ছে আমাদের একটা হোমোজেনিয়াস মিক্সচার হবে। আর নেক্সট আমি যেটা উদাহরণ এটা দিয়ে একটু ভুলবশত বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে হেটারোজেনিয়াস মিক্সচার। হেটারোজেনিয়াস মিক্সচারটা হচ্ছে, সেটা হচ্ছে কি, যার ফিজিক্যাল কম্পোজিশন ইউনিফর্ম না, সমসত্ব না, অসমসত্ব, অর্থাৎ বিভিন্ন পোর্শনের অনুপাতটা, যে ম্যাটেরিয়াল আছে, যে কম্পোনেন্ট আছে, তার অনুপাতটা বিভিন্ন হবে। যেমন মিক্সচার অফ সালফার অ্যান্ড স্যান্ড, এই সালফার অ্যান্ড স্যান্ডের মিক্সচারটা কিন্তু হোমোজেনিয়াস, এটা হচ্ছে হেটারোজেনিয়াস। অর্থাৎ বিভিন্ন পোর্শনের থেকে যদি আমরা উপাদান সংগ্রহ করি, তাহলে দেখবো যে সালফার আর স্যান্ডের এই যে অনুপাতটা সেম থাকছে না, বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে। এই জন্য একে আমরা বলছি হেটারোজেনিয়াস মিক্সচার। নেক্সট হচ্ছে কতগুলো পদ্ধতি আছে যেগুলো থেকে আমরা বিভিন্ন রকম মিক্সচারকে আমরা ডিস্টিংগুইশ করতে, আলাদা করতে পারি। ফর এক্সাম্পল সাবলিমেশন। সাবলিমেশন, যাকে আমরা বাংলাতে বলি ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কতগুলো পদার্থের ক্ষেত্রে দেখা যায়, যেমন কর্পূর, অ্যামোনিয়াম ক্লোরাইড, উদাহরণ হিসেবে এগুলো আমরা নাম করতে পারি। তো সাবলিমেশন ব্যাপারটা কি, সেটা আমরা একটু জেনে রাখি। সাবলিমেশন সাধারণত কি হয়, যদি আমরা কোনো সলিডকে যদি আমরা হিট দিই, তাহলে প্রথমে সেটা লিকুইড হবে, তারপর গ্যাস হবে। ফর এক্সাম্পল যদি আমরা ওয়াটার, জলকে যদি গ্যাসে প্রথমে যদি আমরা আইস বা বরফকে যদি আমরা প্রথমে হিট দিই, তাহলে সেটা লিকুইড হবে, জল হবে, তারপরে যদি আরো হিট দেয় তাহলে সেটা গ্যাস হয়ে যাবে। কিন্তু যদি আমরা সাবলিমেশন যে ম্যাটেরিয়াল আছে, সেগুলোকে যদি আমরা, এটা সাধারণত কঠিন পদার্থ, সেগুলোকে যদি আমরা হিট দিই, তাহলে ওটা লিকুইড স্টেটে না গিয়ে ডাইরেক্ট সলিড অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় পৌঁছে যাবে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। ফর এক্সাম্পল অ্যামোনিয়াম ক্লোরাইড, কর্পূর, আয়োডিন ইত্যাদি। নেক্সট হচ্ছে ফিল্টারেশন। ফিল্টারেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা সলিড পার্টিকেলকে কোনো লিকুইড থেকে আলাদা করতে পারি। ফর এক্সাম্পল কোনো ওয়াটারের মধ্যে যদি আমরা পাথরের কুচি দিয়ে দেই, তাহলে সেই পাথরের কুচিটা আমরা ফিল্টারের মাধ্যমে, সেখানে একটা ফিল্টারে যে একটা কাগজ থাকে, সেই কাগজের সাহায্যে আমরা সহজেই আমরা পাথরের কুচিটাকে সেই জল বা ওয়াটার থেকে আমরা আলাদা করতে পারি। এই হলো আমার সংক্ষেপে স্টেট অফ ম্যাটারের উপর একটা সংক্ষিপ্ত একটা লেকচারার। এরপরে আমরা এমসিকিউ সলভ করবো। এই টপিক্সের উপর কিছু এমসিকিউ সলভ করবো, গোটা 15-20 এমসিকিউ। ঠিক আছে, তোমরা এগুলো লিখতেও পারো, বা আমি পরে ক্লাসে পরে আমি যখন নোটস দিয়ে দেবো, মেটেরিয়াল দিয়ে দেবো, মেটেরিয়াল হিসেবে আমি এটা PDF তোমাদের কাছে পাঠিয়ে দেবো, সফট কপি, বা প্রয়োজন যদি যখন অফলাইন ক্লাস হবে হার্ড কপি আমি দিয়ে দেবো। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো, নইলে আমি MCQ ডাইরেক্টে চলে যাবো। চলো তাহলে MCQ আমি যাই। ফার্স্ট MCQ হচ্ছে,
What is the maximum number of states of matter? হ্যালো স্টুডেন্ট, শুনতে পাচ্ছ তোমরা সবাই? 4 times. বলো, তুমি বলো, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আব্দুল হামিদ? Yes, sir. বলো। বাংলাটা হচ্ছে পদার্থের সর্বাধিক কতগুলো স্টেট থাকে, অবস্থা থাকে? 4টি অবস্থা। 4টি অবস্থা। হ্যাঁ। বলো তো কি কি সেগুলো? সলিড, লিকুইড, গ্যাস এন্ড প্লাজমা। না, 4টে রং অ্যান্সার। সঠিক উত্তর হবে 5টা। 5টা ঠিক। সলিড, সেমি, সলিড, গ্যাস, লিকুইড, প্লাজমা, গ্যাস, প্লাজমা আর বোথ সেমি। আইনস্টাইন কনডেনসেশন। ঠিক, ওকে। তাহলে তুমি লিখে নাও। ইয়েস স্যার। যে পদার্থের 5টা অবস্থা আছে, যারা লিখবে মনে করছো তারা লিখে নাও। পদার্থের সর্বাধিক 5টি অবস্থা। এক হচ্ছে সলিড, তুমি ভলিউমটা একদম মিউট করে দাও, স্পিকারটা মিউট করো, সাউন্ড আসছে তোমার। বেশ। সলিড, 2 লিকুইড, 3 গ্যাস, 4 হচ্ছে প্লাজমা। প্লাজমা এটার কোনো বাংলা নেই, ওই থকথকে জেলির মতো পদার্থ বলে, কিন্তু প্লাজমা হিসেবেই আমরা জানবো এটা প্লাজমা। আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট, CONDENSAT, কনডেনসেট, বোস আইনস্টাইন কনডেনসেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন MCQ. Which one of the following is the most characteristic property of an element? একটা এলিমেন্টের কোনটি সবথেকে চরিত্রমূলক ধর্ম, মানে কোনটি মুখ্য ধর্ম অ্যাকচুয়ালি? শুনতে পেয়েছো সবাই? হ্যালো, শুনতে পাচ্ছ তো তোমরা? আব্দুল হামিদ, ইয়েস স্যার। শুনতে পাচ্ছ কোশ্চেন? ইয়েস স্যার। হ্যাঁ, তো রেসপন্স করো সঙ্গে সঙ্গে, একদম মানে চুম্বকের মতো রেসপন্স করতে হবে, নইলে আমি বুঝবো কি করে তোমরা শুনতে পাচ্ছ বা কি বা পাচ্ছ না। তাহলে কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছো? পদার্থের কোনটি সব থেকে চরিত্রমূলক ধর্ম, মানে কোনটি নেই মুখ্য ধর্ম? ভলিউমটা কম করে দাও, মিউট করো, স্পিকার মিউট করো। বেশ। এক হচ্ছে ফার্স্ট হচ্ছে ডেনসিটি, 2 হচ্ছে বয়েলিং পয়েন্ট, 3 নাম্বার হচ্ছে মাস নাম্বার, 4 নাম্বার হচ্ছে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার স্যার। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অ্যাটমিক নাম্বার। তার কারণ হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে বিভিন্ন। পারমাণবিক সংখ্যা যদি বিভিন্ন হয়ে যায় তাহলে ম্যাটারের চরিত্র বা বৈশিষ্ট্য বিভিন্ন হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিক নাম্বার, অ্যাটমিক নাম্বার হচ্ছে ইউনিক নাম্বার আর সবথেকে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি। 3 নাম্বার হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ কেমিক্যাল চেঞ্জ, কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? এক হচ্ছে র্যাপিং অফ ফ্রুটস, ফলের পাকা, মানে ফল কাঁচা থেকে যে পেকে যায় এটাকে বলছে। 2 নম্বর হচ্ছে ফ্রিজিং অফ ওয়াটার, ফ্রিজিং অফ ওয়াটার। 3 নম্বর হচ্ছে ডাইজেশন অফ ফুড, মানে আমাদের খাদ্যের পরিপাক।
ফ্রিজিং অফ ওয়াটার মানে হচ্ছে জলের জমে যাওয়া, অর্থাৎ জল থেকে বরফে পরিণত হওয়া, ফ্রিজিং অফ ওয়াটার। আর 4 নম্বর হচ্ছে এনওটি, নান অফ দিস। ফ্রিজিং অফ ওয়াটার স্যার। সঠিক উত্তর হবে ফ্রিজিং অফ ওয়াটার, অর্থাৎ জল যে জমে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। তার মানে নট কেমিক্যাল চেঞ্জ, মানে কোনটা কেমিক্যাল চেঞ্জ নয়, তাহলে এটা হবে আমাদের ফ্রিজিং অফ ওয়াটার। বেশ, ভেরি গুড। আর সব আর যারা আছো তারাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। একমাত্র আব্দুল হামিদি দেখে অ্যান্সার দিচ্ছে। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য পিওর এলিমেন্ট, কোনটা পিওর মৌল সেটা আমাদের বলতে হবে। ফার্স্ট হচ্ছে গ্লাস, GLASS গ্লাস, মানে যে আমাদের কাঁচ গুলো হয় গ্লাস ইংলিশে বলটাকে। সেকেন্ড হচ্ছে সিমেন্ট, সিমেন্ট তোমরা অবশ্যই জানো, যেটা আমাদের বাড়ি মেরামতে কাজে লাগে। 3 হচ্ছে সোডিয়াম, যেটা সংকেত Na। আর 4 নম্বর হচ্ছে নান অফ দিস। কোনটা হবে অ্যান্সার? পিওর এলিমেন্ট। পিওর এলিমেন্ট আমরা বলেছি, অর্থাৎ যেটাকে যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে একমাত্র সেই এলিমেন্ট ছাড়া অন্য কোনো এলিমেন্ট আমরা পাবো না কম্পোনেন্টের মধ্যে, পার্টিকেলের মধ্যে। তাহলে অবশ্যই সোডিয়াম, সোডিয়ামকে ভাঙলে এনে একটা, যদি একটা এনে কে যদি বড় একটা সাপোজ এনের একটা তোমার কাছে চায় আছে, সেটাকে যদি ভাঙো তাহলে সেটা এনে ছাড়া আর অন্য কিছুই পাবে না, কারণ এটা হচ্ছে আমাদের একটা অন্য কোনো কম্পাউন্ডের মধ্যে নেই, পিওর এলিমেন্ট। সেজন্য এনেটা হচ্ছে আমাদের পিওর এলিমেন্ট এখানে। আর অন্যান্য যেগুলো আছে তোমার, যে উদাহরণগুলো আছে সেখানে ভাঙলে, একটা গ্লাসকে ভাঙলে সিমেন্ট, এটা বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন এলিমেন্ট দিয়ে গঠিত, বুঝলে? বিভিন্ন রকম ভাঙলে বিভিন্ন রকম কম্পাউন্ড বা এলিমেন্ট তুমি এখানে পাবে, সেজন্য এগুলো হচ্ছে পিওর এলিমেন্ট নয় বাদ বাকিগুলো। নেক্সট হচ্ছে দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইজ, সব থেকে পরিচিত, সব থেকে বেশি পাওয়া যায় কোন এলিমেন্টটা? 1 নম্বর হচ্ছে সিলিকন, 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম, 3 নম্বর হচ্ছে নাইট্রোজেন, 4 নম্বর হচ্ছে অক্সিজেন। সিলিকন, ক্যালসিয়াম, নাইট্রোজেন আর অক্সিজেন। আমি বলতে পারবে? দেখো, প্রকৃতিতে সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে আমাদের নাইট্রোজেন, 78%-এরও বেশি পাওয়া যায় প্রকৃতিতে নাইট্রোজেন। সুতরাং সঠিক উত্তর হলো এখানে আমাদের নাইট্রোজেন। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এলিমেন্ট, কোনটা হচ্ছে একটা এলিমেন্ট, মৌল? ফার্স্ট হচ্ছে অ্যালুমিনা, সেকেন্ড হচ্ছে ব্রাস, থার্ড হচ্ছে গ্রাফাইট, 4 নম্বর হচ্ছে সিলিকন। সেক্ষেত্রে সঠিক উত্তর দেখবে হয়ে যাবে সিলিকন। সিলিকন হচ্ছে একটা এলিমেন্ট। যেটা হচ্ছে SI, সিলিকনের সঙ্গে হচ্ছে SI। আর অন্যান্য সব ক্ষেত্রে দেখবে সেগুলো আমাদের এলিমেন্টের মধ্যে আমাদের পড়বে না। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ হোমোজেনিয়াস মিক্সচার, কোনটা হচ্ছে কোনটা হচ্ছে সমসত্ব মিশ্রণ? ফার্স্ট অপশন হচ্ছে স্টার্চ অ্যান্ড সুগার, সেকেন্ড অপশন হচ্ছে মিথানল অ্যান্ড ওয়াটার, থার্ড অপশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড ক্যালসিয়াম বাইকার্বনেট, থার্ড হচ্ছে গ্রাফাইট অ্যান্ড চারকোল। তাহলে আমাদের হোমোজেনিয়াস মিক্সচার হচ্ছে আমাদের মিথানল আর ওয়াটার। মিথানল আর ওয়াটার এটাকে যদি আমরা মিক্সচার করি তাহলে আমাদের হোমোজেনিয়াস একটা সমসত্ব মিশ্রণ আমরা পাবো এখানে। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সাবস্টেন্স ডাজ নট হ্যাভ মেল্টিং পয়েন্ট, কোনটারে নিচে কোনটিতে আমাদের
মেল্টিং পয়েন্ট অর্থাৎ গলনাঙ্ক নেই কোন পদার্থে, নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। অপশন 1 ব্রোমিন, অপশন 2 সোডিয়াম ক্লোরাইড NaCl, ব্রোমাইড হচ্ছে Br, অপশন 3 মার্কারি যেটা হচ্ছে সংখ্যা হচ্ছে Hg, আর 4 নম্বর হচ্ছে গ্লাস। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে হোমোজেনিয়াস মেল্টিং পয়েন্ট, কনস্ট্যান্ট মেল্টিং পয়েন্ট এটা কারণে সেটা অ্যান্সার হয়ে যাবে আমাদের গ্লাস। গ্লাসের ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট করে কোনো মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক নেই। নেক্সট হচ্ছে হুইচ অফ দি ফলোইং এলিমেন্ট ইজ দ্য পুয়ারেস্ট কন্ডাক্টর, কোনটি তড়িতের কুপরিবাহী যারা বলতে পারি, তড়িৎ পরিবহন করতে পারে না বা খুবই কম পরিমাণ তড়িৎ পরিবহন করে। ফার্স্ট অপশন হচ্ছে সোডিয়াম, সেকেন্ড অপশন হচ্ছে লেড, অপশন 3 হচ্ছে জিঙ্ক, অপশন 4 হচ্ছে মার্কারি। তাহলে এক্ষেত্রে দেখো সোডিয়াম Na এটা একটা ধাতু, মানে খুবই তড়িতের খুবই তাপ তড়িতের খুবই সুপরিবাহী। জিঙ্ক আর মার্কারি এগুলো তাপ তড়িতের সুপরিবাহী, কিন্তু লেড সব থেকে হচ্ছে আমাদের তাপ তড়িতের কম সুপরিবাহী, মানে এটাও তড়িৎ পরিবহন করে তাপ পরিবহন করে, কিন্তু অন্যান্য যে অপশনগুলো দেওয়া আছে পদার্থগুলো আছে তার থেকে খুবই কম, সেই জন্য বলেছে পুয়ারেস্ট, মানে এখানে খুব অল্পভাবে তাপ পরিবহন করে। নেক্সট হচ্ছে একটা কোশ্চেন আছে, কনসিডার দ্য ফলোইং এলিমেন্ট, কনসিডার দ্য ফলোইং এলিমেন্ট, নিচের এলিমেন্টস গুলো কনসিডার করো, মনে করো। ফার্স্ট এলিমেন্ট আছে কপার, সেকেন্ড এলিমেন্ট গোল্ড, থার্ড এলিমেন্ট প্লাটিনাম, আর ফোর্থ এলিমেন্টটা দেওয়া আছে সিলভার। কপার আছে, গোল্ড সোনা আছে, প্লাটিনাম আছে, সিলভার আছে মানে রূপা আছে। এদের মধ্যে হুইচ অফ দি অ্যাবভ এলিমেন্ট এক্সিস্ট ফ্রি ইন নেচার, কোন এলিমেন্টটা প্রকৃতিতে ফ্রি মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে দেখো এখানে একমাত্র গোল্ড আর প্লাটিনাম এই দুটো ধাতু হচ্ছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়, গোল্ড আর প্লাটিনাম। আর অন্যান্য সিলভার বলো বা কপার বলো করে আমাদের আকরিক হিসেবে বা যৌগ হিসেবে পাওয়া যায়, মুক্ত অবস্থাতে পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন, who among the following propose that atom is indivisible, কোন সায়েন্টিস্ট বা কে কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন যে অ্যাটমকে ভাঙা যায় না, ইনডিভিজিবল, অ্যাটমকে ভাঙা যায় না, যিনি বলেছিলেন। হ্যাঁ কিছু বলছেন স্যার? হ্যালো স্যার কিছু বলছেন? No. Thank you. No. হ্যালো, ওকে। তাহলে কি কোশ্চেনটা কি ছিল আমাদের? যে চারটে অপশন আছে সেই অপশনটা হচ্ছে, ফার্স্ট অপশন হচ্ছে ডাল্টন, অপশন এ ডাল্টন, সায়েন্টিস্ট ডাল্টন, বিজ্ঞান ডাল্টন, অপশন বি হচ্ছে বার্জেলিয়াস, অপশন সি হচ্ছে রাদারফোর্ড, আর অপশন ডি হচ্ছে অ্যাভোগাড্রো। তাহলে সঠিক উত্তর যিনি বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না তিনি হচ্ছেন জন ডাল্টন। জন ডাল্টন হচ্ছে সঠিক উত্তর। হচ্ছে when a solid is heated, যখন কোনো কঠিনকে উত্তপ্ত করা হয়, it turns directly into gases, এটা সম্পূর্ণরূপে ডাইরেক্ট সোজাসুজি গ্যাসে পরিণত হয়। দিস প্রসেস ইজ কল্ড, এই প্রসেসকে কি বলা হয়? এই প্রসেসকে, এটা আমি বলেছিলাম থিওরি পড়ানোর সময়, এটাকে হচ্ছে বলা হয়
সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। দেখো অপশন এর মধ্যে 4টা অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন, অপশন সি। প্রথম অপশন হচ্ছে কন্ডেনসেশন। কন্ডেনসেশনটা না, কন্ডেনসেশন হচ্ছে যখন কঠিন পদার্থ হিট রিলিজ করে যখন সলিডে লিকুইড থেকে সলিডে পরিণত হয় তাকে বলে কন্ডেনসেশন। এভাপোরেশন, ইভাপোরেশন ব্যাপারটা কি? ইভাপোরেশন যখন মানে নর্মাল টেম্পারেচারে, নর্মাল রুম টেম্পারেচারে যখন জল বা লিকুইড যখন ভেপার অর্থাৎ বাষ্পীতে পরিণত হয় নর্মাল টেম্পারেচারে তাকে বলা হচ্ছে এভাপোরেশন। আর সাবলিমেশন, যে অ্যান্সারটা হচ্ছে আমাদের সাবলিমেশন, অর্থাৎ কোনো কঠিনকে যদি আমরা তাপ দেই তাহলে সেটা লিকুইড না হয়ে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়। এই প্রসেসকে বলা হয় সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। আর ডিফিউশন এটা হচ্ছে একটা ভৌতিক প্রক্রিয়া যেখানে বেশি ঘনত্বের অণুগুলো সাধারণত কম ঘনত্বের অণুর কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে এবং সেটা একসঙ্গে সম ঘনত্বে পরিণত হয়। এই ভৌত পরিবর্তন, এই ভৌত ঘটনাকে ইভেন্টকে বলা হচ্ছে আমাদের ডিফিউশন, বাংলাতে যাকে বলা হয় ব্যাপন। নেক্সট হচ্ছে name the scientists who started the matter can be converted into energy. Name the scientists who stated that matter can be converted into energy. সেই বিজ্ঞানীর নাম করো যে বিজ্ঞানী বলেছিলেন যে ম্যাটারকে, পদার্থকে এনার্জিতে রূপান্তরিত করা সম্ভব। এখানে 4টা সায়েন্টিস্টের নাম আছে। ফার্স্ট হচ্ছে বয়েল, অপশন 2 হচ্ছে ল্যাভোইসিয়ার, অপশন 3 হচ্ছে অ্যাভোগাড্রো, অপশন ডি হচ্ছে আইনস্টাইন। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন সঠিক উত্তর। আর সে বিখ্যাত যে থিওরি আছে E=mc², যেখানে ইটা হচ্ছে এনার্জি, এমটা হচ্ছে মাস পদার্থের ভর, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট যেটা হচ্ছে 3 × 10⁸ মিটার সেকেন্ড। তাহলে এখানে এই সূত্রটা হচ্ছে E=mc²। অ্যালবার্ট আইনস্টাইনের এই সূত্র থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে কত কিছু পরিমাণ ম্যাটারকে যদি আমরা এনার্জিতে রূপান্তরিত করি তাহলে তার পরিমাণটা কি হবে, সেই সূত্র থেকে আমরা ক্যালকুলেট করতে পারি। E=mc²। সঠিক অ্যান্সার হচ্ছে আইনস্টাইন। নেক্সট হচ্ছে আচ্ছা, এখানে থিওরি